ইমাজিন করো একটা দেশ যেখানে দূর দূরে শুধুমাত্রই বালি ভর্তি, যেই বালিতে একটা মানুষ ঠিকমতো দাঁড়াতে পারে না, সেখানে আজ পৃথিবীর সবথেকে বড় হোটেল তৈরি করা হয়েছে। যেই দেশে একটা সময় চারিদিকে মরুভূমি হওয়ার কারণে এক ফোঁটা জল পাওয়া যেত না, আজ সেই দেশকেই সমস্ত ওয়ার্ল্ড রেকর্ডের ঘর বলা হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে একটা মরুভূমি থেকে কিভাবে দুবাই বড় লোকদের শহর হয়ে উঠল এবং এমন কি রিজন ছিল যার কারণে দুবাইয়ের প্রাইম মিনিস্টারের মেয়েকেই নিজের দেশ ছেড়ে পালাতে হয়। তো দেখো, আজকের দিনে দুবাই ট্যুরিজমের জন্য অনেক ফেমাস। সব রকমের লাক্সুরিয়াস হোটেল থেকে শুরু করে শপিং মল, রেস্টুরেন্ট, এই সব জিনিস তুমি দুবাইতে পেয়ে যাবে। কিন্তু আজ থেকে প্রায় 70 বছর আগে দুবাই শহরটা এমন ছিল না। দামি দামি হোটেল তো দূরের কথা, সেই সময় এখানে কোনো মানুষকে খুঁজে পাওয়া মুশকিল ছিল। তো দুবাইয়ের আসল ডেভেলপমেন্ট শুরু হয় 1958 সালে, যখন শেখ রাশিদ বিন সাইদ দুবাইয়ের রুলার হয়। তো রুলার হবার এক বছর পরে শেখ রাশিদ ডিসাইড করেন যে তিনি দুবাই শহরের ডেভেলপমেন্ট আনবেন এবং সেটাকে ফিউচারের জন্য ভালোভাবে তৈরি করবেন। এবার দেখো, ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে যে দুবাই পার্সিয়ান গলফে অবস্থিত, যেটা পণ্যবাহী জাহাজ যাতায়াতের জন্য অনেক বড় জায়গা ছিল। আর এই জিনিসটাকেই মাথায় রেখে শেখ রাশিদ দুবাইয়ের উপকূলবর্তী এলাকায় বড় বড় খাড়ি তৈরি করে, যেখানে কি হতো, পার্সিয়ান গলফে যাতায়াত করা ছোট বড় অনেক জাহাজ আসতো। এবং সাথে সাথে শেখ রাশিদ লোন নিয়ে দুবাইতে অন্য ইনফ্রাস্ট্রাকচারও বানাতে শুরু করে। তো দেখো, এর মাঝখানে তোমাদের জানিয়ে রাখা উচিত যে দুবাই সেই সময় ব্রিটিশদের আন্ডারে ছিল ঠিকই, কিন্তু ব্রিটিশরা সেখানে খুব একটা নজর দিত না, কারণ এখানে চারিদিকে মরুভূমি ছিল, যার কারণে এই সব জায়গায় ব্রিটিশদের খুব একটা ফায়দা ছিল না। ব্রিটিশরা সেই সব জায়গাতেই ডেভেলপমেন্ট করতো যেখান থেকে তারা কোনো ফায়দা পেত। যেমন ধরো, ইন্ডিয়া থেকে যেমন ব্রিটিশরা মশলা পেত, তার কারণেই ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার ব্রিটিশরা খুব ভালোভাবে ডেভেলপ করেছিল। তারপরে তারিখ আসে 2 ডিসেম্বর 1971, যখন ব্রিটিশরা অফিসিয়ালি দুবাই ছেড়ে চলে যায় এবং সেই দিনই দুবাইয়ের রুলার শেখ রাশিদ সহ আরও 5টা জায়গার রুলার মিলে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস গঠন করে। তো এতক্ষণে দুবাইয়ের ডেভেলপমেন্টও অনেক দূর এগিয়ে গেছিল এবং পার্সিয়ান গলফ থেকে যেই জাহাজ যাতায়াত করতো সেগুলো লোডিং আর আনলোডিং করার জন্য অনেক বড় বড় বন্দরের প্রয়োজন ছিল। তো শেখ রাশিদ কি করে, 1972 সালে দুবাইয়ের প্রথম কমার্শিয়াল পোর্ট রাশিদ তৈরি করে, যার কারণে কি হয়, পোর্টের আশেপাশের জায়গারও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে যায়। এটার একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো, ভারতে যেই রাম মন্দির তৈরি হয়েছে, সেই রাম মন্দিরের আশেপাশের জায়গায় অনেক মানুষ খাবারের দোকান বা অন্য সব জিনিসের দোকান তৈরি করেছে, যার কারণে কি হয়েছে, ওই পুরো এলাকাটার ইনফ্রাস্ট্রাকচার আর ইকোনমিও অনেক ভালোভাবে বেড়ে গেছে। এবং এর সাথে সাথে শেখ রাশিদ অনেক বড় বড় ডিসিশন নেয়, যেটা থেকে শুরুতে তো অনেকেই তাকে ক্রিটিসাইজ করছিল, কিন্তু পরে তার এই ডিসিশনগুলোর কারণে দুবাইয়ের ফিউচার অনেক সিকিউর হয়ে যায়। যেমন বেশিরভাগ কান্ট্রিতে তেল পাওয়ার পরে যখন তারা সেটা নিয়ে বিজনেস করছিল, তখন দুবাই তেলের পিছনে না ছুটে নিজের কোস্টাল এরিয়ার ডেভেলপমেন্ট করছিল। এছাড়াও 1975 সালে আল হামরিয়া পোর্ট এবং 1979 সালে জেবেল আলী পোর্ট তৈরি করা হয়। আর তার কিছুদিন পরে, যাতে দুবাইতে আরও বেশি পরিমাণে জাহাজ আসে, তার জন্য যেই জেবেল আলী পোর্ট ছিল সেটাকে পুরোপুরিভাবে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। যার কারণে কি হয়, ট্যাক্স ফ্রি করে দেওয়ার কারণে দুবাই বেশিরভাগ জাহাজেরই একটা পছন্দের জায়গা হয়ে গেছিল। তো সেই সময় আরও অনেক জিনিস হয়, যেমন এই সব জিনিসের পাশাপাশি দুবাই এয়ারলাইন্সেও অনেক ডেভেলপমেন্ট করে এবং তার সাথে সাথে দুবাইতে পোর্ট আর ট্রেডিংয়ের জন্য পৃথিবীর সব জায়গা থেকে মানুষরা আসতো। আর এই জিনিসটাকেই মাথায় রেখে শেখ রাশিদ দুবাইতে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বাড়াতে শুরু করে। এটা সেই সময় ছিল যখন দুবাই ট্যুরিজমের জন্য ফেমাস হয়। দুবাইতে বড় বড় হোটেল বানানো হয়, যার কারণে কি হয়, ট্যুরিস্টরা এখানে বারবার আসা পছন্দ করছিল। এবারে তুমি হয়তো ভাববে যে হোটেল তো পৃথিবীর সব জায়গায় আছে, তাহলে এই হোটেল ইন্ডাস্ট্রিতে দুবাই কেন এত গ্রো করলো? দেখো, এটার সিম্পল কারণ হলো দুবাই হোটেল ইন্ডাস্ট্রিকে একটা লাক্সুরিয়াস লেভেলে নিয়ে গেছিল, কারণ প্রত্যেকটা জিনিসকে দুবাইতে এত বড়োভাবে দেখানো হয়, যার কারণেই এটা ট্যুরিস্টদের খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করে।
এবং এরপরে 1990 সালে শেখ রাশিদের ডেথ হয়ে যায়, যার পরে তার ছেলে মোহাম্মদ বিন রাশিদ দুবাইয়ের নতুন রাজা হয়। তো রাজা হবার পরে মোহাম্মদ বিন রাশিদও সেমভাবে দুবাইয়ের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে গ্রো করতে থাকে। বালির মধ্যে যেখানে হাঁটা সম্ভব হয় না, সেখানে দুবাইতে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছিল। সমুদ্রকে ভরাট করে এখানে অনেক আর্টিফিশিয়াল আইল্যান্ড বানানো, এমনকি মরুভূমিতে যেই খাবারের জলের সমস্যা ছিল সেটাকেও অ্যাডভান্স ওয়াটার সিস্টেম এনে সমুদ্রের জল থেকেই পানীয় জল বানানো হতো। দেখো 2018 সালে দুবাইয়ের রাজা কিং মোহাম্মদ বিন রাশিদের মেয়ে লাতিফা একটা ভিডিও রেকর্ড করে, যেখানে তাকে বলতে দেখা যায় যে তার বাবা তাকে ঘরে বন্ধ করে রেখেছে, এমনকি তাকে নিজের ঘর থেকেও বেরাতে দেওয়া হয় না। যার পরে লাতিফা কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে দুবাই থেকে ইন্ডিয়াতে চলে আসে, কিন্তু তাকে ইন্ডিয়ান স্পেশাল ফোর্স ধরে নেয় এবং আবার রিটার্ন দুবাইতে পাঠিয়ে দেয়। এমনকি লাতিফার যে বড় দিদি ছিল শামসা, সেও একটা ফ্যামিলি হলিডে থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুদিন পরে মোহাম্মদ রাশিদ তাকে আবার দুবাইতে নিয়ে আসে। এমনি একবার হয়নি, এরপরেও তারা অনেকবার পালিয়েছে। এমনকি মোহাম্মদ বিন রাশিদের যে সেকেন্ড ওয়াইফ ছিল, সেও তার দুটো বাচ্চাকে নিয়ে ইংল্যান্ডে পালিয়ে যায় এবং সেখানেই থাকে। এছাড়াও দুবাইতে যেই ওয়ার্কাররা কাজ করতে আসে, অনেক সময় তাদের জোর করে ওভারটাইম করানো হয়। বাইরে থেকে যারা কাজ করতে আসে তারা কন্ট্রাক্টরের বিনা পারমিশনে নিজের দেশে পর্যন্ত যেতে পারে না। এমনকি অনেক ক্ষেত্রে শোনা গেছে যে দুবাইয়ের যেই এক্সট্রিম টেম্পারেচার থাকে, সেই সব টেম্পারেচারেও এইসব ওয়ার্কারদের জোর করে কাজ করানো হয়। দেখো, বাইরে থেকে দেখে দুবাইকে অনেকটা ডেভেলপড মনে হয়, কিন্তু এখানে এখনও অনেক পরিবর্তন হওয়া বাকি আছে। স্পেশালি এই সব দেশে, যেহেতু দুবাই একটা ইসলামিক কান্ট্রি, এই সব জায়গাতে মেয়েদের ক্ষেত্রে অনেক স্ট্রিক্ট নিয়ম থাকে। যেমন আমি কিছুদিন আগেও তালিবানের ওপরে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি জানিয়েছিলাম যে আফগানিস্তানে কীভাবে মেয়েদেরকে হ্যারেস্ট করা হয় এবং তাদেরকে অনেক স্ট্রিক্ট নিয়মের আন্ডারে রাখা হয়। ঠিক তেমনই দুবাইতেও মেয়েদের জন্য এখনও অনেক স্ট্রিক্ট নিয়ম আছে। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।